দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। অবশেষে হার মানলেন রামনগরের বহু যুদ্ধের নায়ক সুরজিৎ দত্ত। জীবনে এই নিয়ে দ্বিতীয়বার পরাজয় তার। 2013 সালে রামনগর বিধানসভা কেন্দ্রে সিপিএমের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। আবার সক্রিয় মহিমায় উঠে দাঁড়িয়েছিলেন। সিপিএমকে পর্যুদস্তু করে ফের বিজয় হাসিল করেছিলেন। কিন্তু বুধবার রাত 11:30টায় কলকাতার বেসরকারি হাসপাতালে যে যুদ্ধে পরাজয় হয়েছেন তিনি, সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই আর। রামনগরের আপামর মানুষেরা হারিয়েছেন তাদের প্রিয় সমুদাকে। রাজ্য রাজনীতি হারিয়েছে মুগাব্বুকে, যে হৃদয় দিয়ে তিনি রামনগরের মানুষকে ভালোবেসেছিলেন। শ্মশান থেকে বিয়ের আসর পর্যন্ত, ধনী থেকে দরিদ্রের উঠোনে যার ছিল অবাধ যাতায়াত, সেই হৃদয় কেড়ে নিল রামনগরের মুকুটহীন সম্রাটকে। এদিন রাতেই তার হৃদয় দুর্ঘটনা তাকে চিরতরে কেড়ে নিয়ে গিয়েছে। বুধবার সকালেই আগরতলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার সেই বেসরকারি হাসপাতালে, যেখানে তিনি বহুদিন ধরে ব্যক্তিগত স্তরে চিকিৎসা পরিষেবা নিয়েছিলেন। কিন্তু বহুদিনের চেনা ডাক্তাররাও তাদের অতি পরিচিত এই হাই প্রোফাইল রোগীকে আর অন্যান্য বারের মতো সুস্থ করে বাড়ি ফেরাতে ব্যর্থ হয়েছেন। এবারে চিকিৎসায় কোনো রকম সাড়া দেননি তিনি, যদিও তারা শেষ পর্যন্ত মিরাকেলের আশায় অপেক্ষা করছিলেন অন্যান্য বারের মতোই। যেভাবে অন্যান্যবার সুরজিৎ বাবু মুচড় দিয়ে উঠেই তার পরিচিত ডায়লগ বলতেন, মুগাম্বো খুশ হুয়া, এবার আর তিনি খুশ হলেন না, খুশ হলেন যমরাজ। চিরনিদ্রায় শায়িত হলেন রামনগরের 7বারের বিধায়ক সুরজিৎ দত্ত। তার জন্ম 1954 সালের 9 জুলাই। 1988 সালে রামনগর কেন্দ্র থেকে প্রথম কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তখন থেকে 1993 সাল পর্যন্ত কংগ্রেসের জোট সরকারের পূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। সেই থেকে টানা বিধায়ক। 2013 সালেই প্রথম তাকে হতাশ করেছে রামনগর। সিপিএম প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তিনি। অথচ এর আগে সিপিএমের বাঘা নেতাদের তিনি হার মানিয়েছেন রামনগরে, যখন গোটা রাজ্যে সিপিএমের প্রবল প্রতাপ চলছিল। 2018 সালে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিধায়ক নির্বাচিত হন। চূড়ান্ত অসুস্থ থাকা সত্ত্বেও গত বিধানসভা ভোটে তাকে ফের টিকিট দিতে বাধ্য হয় বিজেপি, কারণ তার প্রবল জনপ্রিয়তার কাছে অসুস্থতাও হার মেনে যায়। অসুস্থ অবস্থাতেই ভোটে লড়ে সিপিএম কংগ্রেসের সমর্থিত দুর্দণ্ড প্রতাপ নির্দল প্রার্থীকে হারিয়ে দিতে সমর্থ হন তিনি। কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা আর মনের সাহস থাকে রাজনীতিতে উজ্জ্বল রাখলেও শারীরিকভাবে ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছিলেন রাজ্য রাজনীতির দাপুটে এই নেতা। গত 26 ডিসেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সুরজিৎবাবু। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন হৃদযন্ত্র তাকে কাবু করেছে। হৃৎপিণ্ডের গুরুতর অসুখ নিয়েই আগরতলার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সঙ্গে তাকে চেপে ধরে শারীরিক নানা উপসর্গ। ক্রমেই যেন খেই হারিয়ে ফেলছিলেন সুরজিৎবাবু। খবর শুনেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, মেয়র দীপক মজুমদার সমেত অন্যান্য বিধায়ক এবং দলের নেতারা। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় মঙ্গলবারই চেষ্টা করা হয়েছিল তাকে যেন এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে নেওয়া যায় সেই হাসপাতালে, যেখানে তিনি বহুদিন ধরেই চিকিৎসিত হচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়ায় বুধবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সেখান থেকে তাকে বেসরকারি ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার অর্ঘ্য মজুমদারের নেতৃত্বে গড়ে তোলা হয় মেডিকেল বোর্ড। সেই বোর্ডের সিনিয়র চিকিৎসকেরা টানা প্রচেষ্টা চালিয়েছেন তাকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু বুধবার রাত 11:30 নাগাদ হৃদযন্ত্রের তীব্র গোলযোগ তার শ্বসন প্রক্রিয়াকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে। চিকিৎসকরা হার মেনে যান তাদের যাবতীয় বিদ্যার কাছে। জানা গিয়েছে, এদিন এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে গিয়েছিলেন তার কন্যা রক্তা দত্ত এবং সবসময়ের সঙ্গী রাজীব কর। পৃথক বিমানে গিয়েছেন তার স্ত্রী এবং ভাইপো অভিষেক দত্ত। এদিন রাতে তাদের কারোর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার তার
কফিনবন্দি দেহ আগরতলায় নিয়ে আসা হবে। তবে এই বিষয়ে তার পারিবারিক সূত্র এবং দলীয় সূত্রে বিস্তারিত কিছুই জানা যায়নি। বুধবার গভীর রাতে তার মৃত্যুর খবর আগরতলা পৌঁছাতেই রামনগরের তার গণমুগ্ধজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। সোজা সাপটা ইনিংস লম্বা নয়। দেশের অনেক রাজ্যেই আঞ্চলিক দলগুলি এককভাবে রাজ্যের শাসন ক্ষমতায় আসলেও ব্যতিক্রম ত্রিপুরা। এখনও দেশের বিভিন্ন রাজ্যে শাসন করছে আঞ্চলিক দলগুলি, কিন্তু ত্রিপুরায় ইতিহাসে কোনো আঞ্চলিক দলের এককভাবে রাজ্যের শাসন ক্ষমতায় আসা সম্ভব হয়নি। জোটসঙ্গী হিসেবে কোনো কোনো আঞ্চলিক দল অবশ্য ক্ষমতাসীন জোটে ছিল বা আছে, তবে এককভাবে এখনও কোনো আঞ্চলিক দল রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি। শুধু তাই নয়, এই রাজ্যে কিন্তু কোনো আঞ্চলিক দলই লম্বা ইনিংস খেলতে পারেনি। সেই অর্থে এই রাজ্যে আঞ্চলিক দলগুলির ভবিষ্যৎ তেমন উজ্জ্বল নয়। যদিও এ রাজ্যে আঞ্চলিক দল বলতে পাহাড় বা জনজাতিদের ঘিরেই বারবার তৈরি হয়েছে। সে গণমুক্তি পরিষদই হোক বা যুব সমিতি বা আইপিএফটি কিংবা তীব্রামতা। তবে দেখা গিয়েছে পাহাড়ে বারবার নতুন নতুন আঞ্চলিক দল মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু কোনো দলই লম্বা ইনিংস খেলতে পারেনি। 2023 বিধানসভা নির্বাচনে তীব্রামতা এককভাবে দ্বিতীয় বৃহত্তর দল হিসেবে উঠে এলেও ক্ষমতার অনেক পেছনে তাদের থাকতে হয়েছে। 2028 বিধানসভা নির্বাচনে এই তীব্রামতা কতটা প্রভাব ফেলবে বা আদৌ প্রভাব ফেলবে কিনা তা সময় বলবে। তবে ত্রিপুরার রাজনীতির ইতিহাস কিন্তু অন্যরকম বলছে। এখানে কোনো আঞ্চলিক দলই লম্বা ইনিংস খেলতে পারেনি। এছাড়া উপজাতিদের নিয়ে এই রাজ্যে বারবার রাজনীতি হয়েছে এবং হচ্ছে। উপজাতিরও বারবার জাতীয় দল থেকে বের হয়েছেন, কিন্তু এতে তাদের কতটা লাভ হয়েছে তা তারাই বলতে পারবেন। জাপানে চাকরি পেলেন 3 জন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সুযোগ্য নেতৃত্বে এবার কর্মসংস্থানের ক্ষেত্রেও নয়া রেকর্ড সৃষ্টি করল ত্রিপুরা। রাজ্য কিংবা দেশ নয়, একেবারে আন্তর্জাতিক স্তরে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন রাজ্যের 3 জন যুবক যুবতী। উত্তর পূর্বাঞ্চল পর্ষদের আর্থিক বরাদ্দে নয়াদিল্লিতে জাপানি ভাষার উপর কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করে জাপানে চাকরি পেয়েছেন তারা। বুধবারই আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 তরুণ তরুণী। সাক্ষাৎ পর্বে মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। বেতন নেহাতই কম নয়। ভারতীয় মুদ্রায় মাসিক 1 লক্ষ টাকার অধিক মোটা অঙ্কের বেতনে জাপানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন রাজ্যের এই 3 সন্তান। এই 3 হচ্ছেন আগরতলার দোলেশ্বরের বাসিন্দা দীপ্তনু সরকার, সিপাহীজলা জেলার কোনাবুরের তানিয়া দাস ও ধলাই জেলার ছামনুর রিমসা শীল। এই সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত নির্মাণের দিশায় স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক স্তরেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন আমাদের রাজ্যের যুবক যুবতীরা। ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্সে পাশ করার পর স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় দিল্লিতে 9 মাসের একটি প্রশিক্ষণ নিয়ে জাপানে নার্সিং কেয়ারে কাজ করার জন্য ইতিমধ্যেই নিযুক্তি পেয়েছেন দীপ্তনু সরকার, তানিয়া দাস ও রিমসা শীল। তাদের সাফল্য রাজ্যের জন্য খুবই গর্বের বিষয় এবং আমাদের যুবশক্তিকে অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নর্থ ইস্ট কাউন্সিল তত কাতলার বদলে পুটি মন্ত্রিত হয়েছেন। কর্মচারীদের কাছ থেকে ফুল, বেলপাতা এবং সংবর্ধনা সবই পেয়েছেন, কিন্তু দফতরের হাল হকিকত কি তা দেখতে এবারে জেলায় জেলায় হাজির হচ্ছেন মৎস্য প্রাণী সম্পদ ও তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। জেলার সব দলের বিধায়কদের সঙ্গে নিয়ে বুধবার খোয়াইয়ে জেলা পরিষদের 3 দফতরের পর্যালোচনা বৈঠকে গিয়েই দফতরগুলোর হাল হকিকত দেখে বিরোধী দলীয় বিধায়করা চমকাবার আগেই খুদ মন্ত্রী চমকে উঠেছেন। দফতরের আধিকারিকদের তথ্য দেখে খুদ মন্ত্রীরই চোখ চানাবোড়া হয়েছে। সঙ্গে বিরোধী দলীয় বিধায়করা যে সমস্ত তথ্য উপস্থাপন করেছেন, এতে হাসবেন না কাঁদবেন নাকি বৈঠকে ছেড়ে পালিয়ে যাবেন তাই বুঝতে পারছিলেন না মন্ত্রী। মৎস্য দপ্তরের উপস্থাপিত তথ্যে ব্যাপক গরমিল এবং অসামঞ্জস্য দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাই বুঝতে পারছিলেন না মন্ত্রী।
মৎস্য দপ্তরের উপস্থাপিত তত্ত্বে ব্যাপক গরমিল এবং অসামঞ্জস্য দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তার মেজাজ